নমস্কার। রিতম টিভির সাহায্য ও সহযোগিতায় কল্যাণী লোকপ্রজ্ঞা এবং দক্ষিণবঙ্গ প্রজ্ঞা প্রবাহের ব্যবস্থাপনায় আজকের মূল আলোচ্য বিষয় ভারত একাত্মতা স্তোত্রের দ্বিতীয় শ্লোকের অর্থ ও ব্যাখ্যা বিষয়ক সভায় সকলকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান শুরু করছি সংগঠন মন্ত্রের উচ্চারণের মধ্যে দিয়ে। সংগচ্ছদ্ধং সংবদদ্ধং সংবো মনাসি জানতম দেবা ভাগং যথা পূর্বে সঞ্জাননা উপাসতে সমান মন্ত্র সমিতি সমানি সমানং মন্ত্র সহচিত্তমেশং সমানং মন্ত্র মন্মভিমন্ত্রয়েব সমানেন বহসিবা জুহমি সমানিব আকৃতি সমানা হৃদয়ানিব সমানা বস্তু বো মনো যথা বসু সহাসতি। আজকের ভারত একাত্মতা স্তোত্রের দ্বিতীয় শ্লোক, তার যে ব্যাপ্তি, তার যে পরিধি, ভারতবর্ষের পুণ্যভূমিতে বিভিন্ন বেদ উপনিষদ মঠ মন্দির মনীষী তাদের সৃষ্টি, ভারতবর্ষের যে পবিত্র সংস্কৃতি, সেটাই আমাদের একাত্মতা স্তোত্রের মধ্যে দিয়ে প্রতিফলিত হয় এবং সেই স্তোত্র পাঠ করার মধ্যে দিয়ে আমরা আমার দেশের গরিমা, আমার দেশের অতীত ঐতিহ্য তা সম্পর্কে সমৃদ্ধ হই এবং আমরা সেই সংস্কৃতিকে বহন করে চিন্তন করে এগিয়ে যাওয়ার অনেক গভীর উৎসাহ অনুপ্রেরণা পাই। ভারত একাত্মতা স্তোত্র এর দ্বিতীয় শ্লোকের অর্থ ও ব্যাখ্যা বিষয়ক আলোচনা সভায় আপনাদের সকলকে সুস্বাগতম। এই সভায় সঙ্গীত পরিবেশনা করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সংঘমিত্রা মিশ্র, আকাশবাণী ও দূরদর্শন খ্যাত। সংঘমিত্রা দিকে আহ্বান করছি তার সঙ্গীত পরিবেশন করার জন্য।
স্বাগত ভাষণ
রাখবেন শ্রী অনির্বাণ মণ্ডল মহাশয়। অনির্বাণ দা কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম মেডিকেল ল্যাবরেটরির টেকনোলজিস্ট এবং কল্যাণী নগর লোকপ্রজ্ঞা টলির সদস্য। শ্রী অনির্বাণ মণ্ডল মহাশয়কে আহ্বান করছি আজকের স্বাগত ভাষণ রাখার জন্য। নমস্কার। লোকপ্রজ্ঞা দক্ষিণবঙ্গের কল্যাণী নগরের চর্চা কেন্দ্রে আজকের আলোচনা চক্রে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের বিষয় ভারত একাত্মতা স্তোত্রের দ্বিতীয় শ্লোক, প্রকৃতি পঞ্চভূতানি গ্রহালোকা স্বরাস্তথা দিশঃ কালশ্চ সর্বেষাং সদা কুর্বন্তু মঙ্গলম। এই বিষয়ে আলোচনায় যাওয়ার পূর্বে সংক্ষেপে লোকপ্রজ্ঞার ইতিহাস, মঞ্চ গঠনের উদ্দেশ্য এবং সদস্যদের পালনীয় কিছু কর্তব্যের বিষয়ে আমি বলবো। 1987 সালে 3টি বৈঠকের মাধ্যমে, যথাক্রমে দিল্লি, বেঙ্গালুরু ও কলকাতায় যে বৈঠকগুলি হয়েছিল, সেই বৈঠকের মাধ্যমে 9 জন প্রজ্ঞাবান সনাতন ভারতীয় রাষ্ট্রীয় ভাবনায় উদ্বুদ্ধ ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এই সর্বভারতীয় প্রবুদ্ধ মঞ্চের সূচনা হয়। প্রথমে নাম ছিল প্রজ্ঞা ভারতী। 1997 সালে তার নাম পরিবর্তিত হয় প্রজ্ঞা প্রবাহ হিসাবে। এই প্রজ্ঞা প্রবাহেরই পশ্চিমবঙ্গ শাখার দক্ষিণবঙ্গের যে অংশ, তার নাম লোকপ্রজ্ঞা। লোকপ্রজ্ঞার অধীনে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে 40টি চর্চা কেন্দ্র চলছে, যেখানে ভারতীয় সনাতন রাষ্ট্রীয় ভাবনায় উদ্বুদ্ধ বিষয়সমূহ বিভিন্নভাবে আলোচিত হচ্ছে এবং এই মঞ্চের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এই আলোচনা এক আন্দোলন হিসাবে এগিয়ে চলেছে। জ্ঞান ও বিজ্ঞান সহিতম এই বোধবাক্যকে পাথেয় করে প্রাচীন ভারতের মুনি ঋষিরা বহু সহস্রাব্দ ধরে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ধারায় যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে গেছেন, তারই পবিত্র আলোক ছটায় আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের দ্বারা তথা অত্যাধুনিক প্রামাণ্য বিষয়ের মাধ্যমে বিশ্ব কল্যাণে ভারতবর্ষের ভূমিকাকে আরও উজ্জ্বলভাবে তুলে ধরা এবং ভারতের নিজস্ব ধন, জন ও জ্ঞান ও সম্পদের মাধ্যমে পরম বৈভবশালী ভারত গড়ে তোলাই এই প্রবুদ্ধ মঞ্চের উদ্দেশ্য ও লক্ষ্য। যে কোনো ভারতপ্রেমী, ভারতীয় রাষ্ট্রীয়তাবোধে উদ্বুদ্ধ ব্যক্তি এই মঞ্চের সদস্য হতে পারেন। সদস্যদের 5টি অবশ্য পালনীয় কর্তব্য এখানে রয়েছে। প্রথমত, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রবুদ্ধ মঞ্চ। এখানে কোনো রকম রাজনৈতিক আলোচনা বর্জনীয়। কোনো ধরনের নেতিবাচক আলোচনায় সদস্যরা সময় অতিবাহিত করবেন না। অনুশাসনবদ্ধ, বিষয়ভিত্তিক, তথ্য সমৃদ্ধ, প্রমাণসিদ্ধ আলোচনা সর্বদাই কাম্য। সময়ানুবর্তিতা একটি অন্যতম প্রধান শর্ত, আর আলোচনার সময়ে দূরভাষকে নিয়ন্ত্রিত করার সবিশেষ আগ্রহ রাখা হয়।
মূল আলোচনায় যাওয়ার আগে সূত্রধর হিসাবে আমি কিছু কথা বলবো। ভারতবর্ষ এক অতি প্রাচীন রাষ্ট্র, আর এই ভারতের অন্যতম বড় সম্পদ হলো আধ্যাত্মিকতা। বিশ্বের সমস্ত জড় চেতন বস্তুর সঙ্গে নিজের ব্যক্তি চেতনার উত্তরোত্তর বৃদ্ধি ঘটিয়ে স্বকীয়তা বজায় রেখে মিলেমিশে যাওয়াই হলো আধ্যাত্মিকতা। এটি সম্পূর্ণ প্রত্যক্ষ অনুভবের বিষয়। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব প্রকৃতি, পঞ্চভূত তথা পঞ্চমূল উপাদান, গ্রহ, নক্ষত্র, লোকসমূহ, সপ্ত সুরের সমাহার সবকিছুই যে এক সূত্রে বাঁধা, এই অনুভব ভারতীয় সংস্কৃতি তথা হিন্দু দর্শনের এক অনন্য আবিষ্কার। বিবিধতা তথা বিভিন্নতাকে বৈচিত্র্য হিসাবে মেনে নিয়ে মূল এককের অনুসন্ধানে ব্রতী হয়েই ভারতীয় দর্শন যে একাত্মতার সুরটিকে বিশ্বে সঞ্চারিত করেছে এবং বিশ্ব মঙ্গল ভাবনায় সবাইকে উদ্বুদ্ধ করেছে, তা এক কথায় অনন্য। ভারত একাত্মতার দ্বিতীয় শ্লোকে সেই বিষয়েই বিস্তারিত আলোকপাত করার জন্য আমি শ্রী অরিন্দম বিশ্বাস মহোদয়কে স্বাগত জানাচ্ছি। ভারত একাত্মতা স্তোত্র, এই বিষয়ে যে আলোচনা চক্র, সেই আলোচনা চক্রের আজকের মূল বিষয় ভারত একাত্মতা স্তোত্রের দ্বিতীয় শ্লোক। সেই দ্বিতীয় শ্লোকের অর্থ এবং তার ব্যাখ্যা বিষয়ক আলোচনা করবেন শ্রী অরিন্দম বিশ্বাস। অরিন্দম দা এয়ার ইন্ডিয়ার বাণিজ্যিক বিভাগের কর্মী এবং কল্যাণী নগর লোকপ্রজ্ঞার টলির সদস্য। आकाशाय च विद्महे नभोदेवाय धीमहि तन्नो गगनं प्रचोदयात्। ॐ विद्यात्मनाय विद्महे महिस्वरूपाय धीमहि तन्नो वायुः प्रचोदयात्। ॐ लालिलाय विद्महे वैश्वनराय धीमहि तन्नो अग्निः प्रचोदयात्। ॐ जीवदेवाय विद्महे कन्धकपकलाय धीमहि तन्नो जल प्रचोदयात्। ॐ भास्कराय विद्महे मक्त्युतिकराय धीमहि तन्नो आदित्य प्रचोदयात्। নমস্কার। দক্ষিণবঙ্গ লোকপ্রজ্ঞা এবং প্রজ্ঞা প্রবাহ কল্যাণী নগর চর্চা কেন্দ্রে সকল কার্যকর্তা এবং সদস্যদের প্রণাম জানাই এবং সকল দর্শক ও শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আজকের মূল বিষয় ভারত একাত্মতা স্তোত্র এর দ্বিতীয় শ্লোক এবং তার ব্যাখ্যা, অর্থ এবং বর্তমান সময়ে এর প্রয়োজনীয়তা।
এই বিষয়ে বলতে আমি প্রথম শ্লোক থেকেই শুরু করছি। ওং সচ্চিদানন্দ রূপায় নমস্তু পরমাত্মনে জ্যোতির্ময় স্বরূপায় বিশ্বমঙ্গলমূর্তয়ে প্রকৃতি পঞ্চভূতানি গ্রহালোকাশরাস্তথা দিশো কালশ্চ সর্বেষাং সদা কুর্বন্ত মঙ্গলম। তো আজকের বিষয় যেহেতু দ্বিতীয় শ্লোক, তাই আমি দ্বিতীয় শ্লোকের অর্থ দিয়েই শুরু করছি। প্রকৃতি পঞ্চভূতানি গ্রহালোকাশরাস্তথা দিশো কালশ্চ সর্বেষাং সদা কুর্বন্ত মঙ্গলম। অর্থাৎ ত্রিগুণ সমন্বিত প্রকৃতি, 5 ভূত, নবগ্রহ, 3 লোক, 7 ঊর্ধ্বলোক এবং 7 অধোলোক, 7 স্বর, 10 দিক এবং 3 কাল সদা সর্বদা আমাদের মঙ্গল করুন। এই হচ্ছে তার গূঢ়ার্থ। এবার আমরা দ্বিতীয় শ্লোকের প্রত্যেকটি শব্দকেই সংক্ষেপে বর্ণনা করব। কিছু পয়েন্টস আমি বানিয়ে নিয়েছি, সেইগুলোর সাহায্যেই চেষ্টা করছি আপনাদের সকলের সামনে উপস্থাপন করতে। ভারত একাত্মতা স্তোত্রের দ্বিতীয় শ্লোক। দ্বিতীয় শ্লোকের প্রথম শব্দটি রয়েছে প্রকৃতি, অর্থাৎ আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যার মধ্যে আমরা অবস্থান করি। সংখ্যা দর্শন অনুসারে সৃষ্টির মূল উপাদান কারণ হল স্বরূপতা, অর্থাৎ জড়, এবং নিরাকার এবং ত্রিগুণাত্মক, সব মিলে এর নাম দেওয়া হয়েছে প্রকৃতি। প্রকৃতির 3টে গুণ, সত্য, রজস আর তমস। এই 3-এর সাম্যাবস্থায় সব কিছুতেই অমূর্ত থাকে, কিন্তু চেতন তত্ত্বের সান্নিধ্যে এসে এই জড় প্রকৃতিতে চেতনাভাস উৎপন্ন হলে সেই সাম্য ভেঙে যায় এবং তখনই উক্ত 3টি গুণ একে অন্যের উপর প্রভাব বিস্তারের কাজে লেগে যায়। এই প্রক্রিয়া থেকেই তৈরি হয় ক্রম শুরু হয়ে যায়। অদ্বৈত দর্শনে সৃষ্টিকে মায়াজনিত বিবর্তন অর্থাৎ মিথ্যা অভ্যাস বলে বর্ণনা করা হয়েছে। বস্তুত ভারতীয় বিচারধারায় প্রকৃতি এবং মায়াকে একই শক্তির বিভিন্ন প্রকাশ বলে মনে করা হয়েছে। এই দ্বিতীয় শ্লোকের দ্বিতীয় অর্থ অর্থাৎ প্রকৃতি পঞ্চভূতানি অর্থাৎ পঞ্চভূত। এই পঞ্চভূত কি? ভারতের সাধারণ মানুষ এই দার্শনিক চিন্তাধারার সঙ্গে সুপরিচিত যে সমস্ত সংসার এবং আমাদের এই শরীর, পৃথ্বী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই 5টি ভূত দ্বারা গঠিত হয়েছে। সংখ্যা দর্শন অনুসারে ভৌতিক সৃষ্টির ক্রম পর্যায়ে 3 গুণের সাম্যাবস্থা ভঙ্গ হলে প্রধান প্রকৃতির প্রথম বিকার মহৎ থেকে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টি গুণ এবং এই গুণ থেকে ক্রমশ বায়ু, অগ্নি, জল এবং পৃথ্বী নামক পঞ্চভূতের সৃষ্টি হয়, যা দ্বারা এই বিশ্ব সৃষ্টি হয়েছে। এরপরে আসছে গ্রহ। গ্রহ বলতে আমরা সকলেই জানি সৌরমণ্ডলে অবস্থিত। সাধারণভাবে বলা হয়ে থাকে যে সৌরমণ্ডলে সূর্যকে কেন্দ্রে রেখে যে সমস্ত পদার্থপিণ্ড নিজ নিজ কক্ষপথে পরিক্রমণ করছে, সেই সকলগুলোকেই গ্রহরূপে বর্ণনা করা হয়েছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র, সনাতন হিন্দু মতে জ্যোতিষশাস্ত্রে সৌরমণ্ডলের এই 5টি গ্রহ যথা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি, এগুলি ছাড়াও সূর্য, চন্দ্র, রাহু, কেতুকেও গ্রহরূপে বর্ণনা করা হয়েছে। এইভাবে সংখ্যার দিক থেকে মোট গ্রহ 9টি। এই 9টি গ্রহের গতিবিধি, এদের উদয় অস্তের গণনাও জ্যোতিষশাস্ত্রে আছে। ফলিত জ্যোতিষ মনে করে পৃথিবীবাসী সমস্ত জীবজগতের ওপর গ্রহগুলির গতিবিধি বিভিন্ন সময়ে এদের উপস্থিতির শুভাশুভ প্রভাব পড়ে।
তবে বর্তমানে 9টি গ্রহের থেকেও বেশি গ্রহের আবিষ্কার হয়েছে। সেই সময়কাল পর্যন্ত 9টি গ্রহের প্রভাব নিয়েই আলোচনা হয়েছিল। এরপরে আসছে লোক। আমরা সাধারণতই ছোটবেলা থেকেই শুনে আছি স্বর্গলোক, পাতাল লোক। তো এই লোকেরও যথার্থ বর্ণনা রয়েছে এবং লোক বলতে কি বোঝানো হয়েছে সেটা বলার চেষ্টা করছি। বেদে অনেকগুলি লোকের বর্ণনা আছে। এদের মধ্যে প্রকাশপূর্ণ দৈবলোক এবং অন্ধকারময় আসুরি লোক অর্থাৎ অসুরদের লোক। পুরাণে 14 রকমের লোকের কথা বর্ণনা করা হয়েছে। তা সংক্ষেপে বলা যাক। সেটা হচ্ছে ভূলোক, ভূগর্ভলোক, স্বরলোক, মহরলোক, জনলোক, তপলোক এবং সপ্তলোক। এই 7টি হচ্ছে ঊর্ধ্বলোক, অর্থাৎ এগুলো ভালো। এরপরে রয়েছে অধোলোক, 7টি অধোলোক। সেগুলো হচ্ছে ওই যে পাতালের কথা আমি বলেছিলাম, তো সেই রকমই 7টি লোক রয়েছে। সেটা হচ্ছে অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল এবং পাতাল। সব মিলিয়ে একে 14 ভুবন বলা হয়ে থাকে, অর্থাৎ 7টি উপরের 7টি নিচের। তো ঊর্ধ্বলোক 7 ঊর্ধ্বলোক, 7 অধোলোক। তো সব মিলিয়ে 14টি লোক টোটাল রয়েছে। ঊর্ধ্বলোক শুভ কর্ম, সৎ পবিত্র লোকেদের বাসভূমি এবং অধোলোক অশুভ কর্ম এবং অপবিত্র প্রাণীদের বাসভূমি বলে বলা হয়েছে। এরপরে আসছে স্বর। স্বর বলতে আমাদের সঙ্গীতের বিষয়টা মনে আসে, অর্থাৎ ভাষা এবং সুর, তাল এগুলো দিয়েই স্বর বললে আমরা এটাই সাধারণত বুঝি। তো ভারতীয় দর্শন অনুসারে আকাশে রয়েছে শব্দগুণ, মহাকাশে, কিন্তু সেখানে শব্দ বোঝাতে গিয়ে তাকে ধ্বনি না বলে বলা হয়েছে কম্পন এবং তরঙ্গ, যেটা আমরা পদার্থবিদ্যায়ও পড়েছি যে তরঙ্গ কী জিনিস। শব্দের ধ্বনিময় অভিব্যক্তি হলো স্বর। স্বরকে বলা হয়েছে নাদ ব্রহ্ম। যেখানে গান শেখা, যখন বাড়িতে কেউ গান শেখে, তো সেখানে আমাদের সঙ্গীত শাস্ত্রেও এই স্বর বিষয়ে আমাদের যে সঙ্গীতের মাস্টারমশাই থাকেন উনিও বলেন যে স্বরটা আসলে কি। তো সঙ্গীত শাস্ত্রে ধ্বনির মূল একককে বলা হয়েছে শ্রুতি। শ্রুতির সংখ্যা হলো 22। একের অধিক শ্রুতির নাদময় সংযুক্ত রূপই হলো স্বর। সঙ্গীতের এক একটি সপ্তক 7টি স্বর দ্বারা গঠিত। এই 7টি স্বর হলো সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত আর নিষাদ। সংক্ষেপে সা, রে, গা, মা, পা, ধা, নি। তো 7টি স্বরের এই ক্রম পূর্ণ হবার পর এই ক্রমেই পূর্বাপেক্ষা দ্বিগুণ তারত্বের সপ্তক শুরু হয়। এই সপ্তকটি শেষ হলে আবার একটি দ্বিগুণ আবৃত্তি শুরু হয়। উল্লিখিত শুদ্ধ স্বরগুলি ছাড়াও বিভিন্ন অতিরিক্ত বিকৃত স্বর সঙ্গীতশাস্ত্রে স্বীকৃতি দেওয়া হয়েছে। এগুলি হলো কোমল ঋষভ, কোমল গান্ধার, তীব্র মধ্যম, কোমল ধৈবত এবং কোমল নিষাদ। ভারতীয় সঙ্গীতে প্রযুক্ত 3টি সপ্তককে ক্রমশ মন্দ্রমধ্য এবং তার সপ্তক বলা হয়। ব্যাকরণে ভারতীয় ভাষার বর্ণমালায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের বর্ণনা আছে। তো স্বরবর্ণ বলতে গেলে আমরা কি বুঝি? অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে ক, খ, গ, ঘ, এইভাবে। তো এখানে স্বরবর্ণগুলো স্বরধ্বনি, যেটা স্বরধ্বনি ব্যঞ্জনবর্ণের উচ্চারণে সহায়ক হিসেবে কাজ করে। উচ্চারণের তীব্রতার দিক থেকেও স্বর উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত এই 3 প্রকারের। এবার আসা যাক দিশার কথা, মানে দিক। উত্তর, পশ্চিম, অর্থাৎ দক্ষিণ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4টি দিকের কথাই আমরা প্রধানত সবসময় ব্যবহার করে থাকি। এরপরেও রয়েছে কোনাকুনি যে দিকগুলো, সেগুলো হচ্ছে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব, নৈঋত দক্ষিণ পশ্চিম, বায়ব্য উত্তর পশ্চিম, ঈশান কোণ পূর্ব উত্তর, আর বাকি দুটো দিক হচ্ছে ঊর্ধ্ব এবং অধো। কাল, কালের কথায় আসছি। এখানে আগের এবং পরের ঘটনার অনুক্রম বোঝাতে আমরা কাল ব্যবহার করি।
যার গতি বা পরিবর্তনের মধ্যে অবিচ্ছেদ্য সম্বন্ধ রয়েছে, ভারতীয় তত্ত্বদর্শীরা কালকে চক্রীয় বলে বর্ণনা করে বলেছে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি একসঙ্গে বলা হয়। তো এই চারটি যুগ বারবার ফিরে আসে। একইভাবে ভূত অর্থাৎ অতীত, পুরনো, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই কালচক্র বারবার ফিরে আসে। ভারতের কালগণনা নিমেষ থেকে শুরু হয়। নিমেষ হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম অংশ, যেমন মিলি সেকেন্ড বলা হয়। তো আমাদের সনাতন ধর্মে এটাকে বলা হয়েছে নিমেষ, এক নিমেষে, আমরা এই কথাটা সর্বত্র ইউজ করি। তো আমাদের এখানে নিমেষকে নিমেষের মতো সূক্ষ্ম অংশ থেকে শুরু করে কল্প এর মতো বৃহত্তর স্তর পর্যন্ত স্থির করা হয়েছে। উল্লিখিত চারটি যুগের সমষ্টিকে একত্রে বলা হয় মহাযুগ। এই যে চারটি যুগের কথা বললাম, সত্য, ত্রেতা, দাপর, কলি, তো এই চারটি যুগকে মিলিয়ে বলা হয় মহাযুগ। তো এই মহাযুগ বললে আমরা বুঝতে পারবো না। তো মহাযুগকে বর্ষ দিয়ে আমরা বলছি, মানে হচ্ছে ইয়ার্স, কত বছর হচ্ছে। এটা হচ্ছে 43,20,000 বর্ষ, অর্থাৎ 43,20,000 বর্ষ সমান হচ্ছে এক মহাযুগ। আর 1,000 মহাযুগ নিয়ে একটি কল্প। পুরাণ মত অনুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মার একদিন এবং একবার সৃষ্টির অবধি এক কল্প বলে গণনা করা হয়েছে। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে আমাদের এই পুরনো তত্ত্বেও মিলি সেকেন্ড থেকে একেবারে আলোকবর্ষ, এই যে হিসেব, এর বর্ণনা আগেই করা হয়েছে। অর্থাৎ মহাযুগ থেকে একেবারে বলা হয়েছে যে নিমেষ, অর্থাৎ এক নিমেষ থেকে ব্রহ্মার এক কল্প পর্যন্ত। তো এক কল্প হচ্ছে চারটি যুগ, অর্থাৎ মহাযুগ, 1,000 মহাযুগ নিয়ে একটি কল্প, আর ব্রহ্মার একদিন একবার সৃষ্টির অবধি এক কল্প বলে গণনা করা হয়েছে। এক একটি সৃষ্টিকল্পেরই মতোই এক একটি প্রলয়কাল সূচিত হয়। প্রলয়কাল অর্থাৎ ধ্বংস। আবার তারপরেই সম্ভব হয় নতুন করে আর এক সৃষ্টির পর্যায়। এইভাবে যুগ যুগ ধরে মহাকালের চক্রীয় অভিযান নিরন্তর চলতে থাকে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় শ্লোকের যথার্থ অর্থ, অর্থাৎ প্রকৃতি পঞ্চভূতানি গ্রহালোকাশরাস্তথা দিশকালশ্চ সর্বেষাং সদা কুর্বন্ত মঙ্গলম। তো এই শ্লোকের বর্তমান যুগে কতটা প্রয়োজনীয়তা রয়েছে এবং এর সঙ্গে আমাদের কি সম্পর্ক রয়েছে সেই বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। তো এই স্তোত্রের অনন্যতা এর একাত্মতা শব্দটির মধ্য দিয়েই স্বয়ং প্রকাশিত। এই অর্থে স্তোত্রটি অদ্বিতীয়, যে ভারতের সাংস্কৃতিক পরম্পরায় অদ্বিতীয় রূপটি প্রত্যক্ষভাবে আমাদের সামনে দৃশ্যমান হয়ে উঠেছে। সেই সাকার রূপটি হলো আমাদের রাষ্ট্রীয় জীবনের বিবিধতার মধ্যে তথা বৈচিত্র্যের মধ্যে আন্তরিক একতা। একাত্মতার অনুভূতিটি মূর্তিমান হয়ে উঠেছে। আর এই বিবিধতা এবং বৈচিত্র্যই বা কত বিভিন্ন প্রকারের হতে পারে, এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভাবনাটি কেবলমাত্র ভারতবাসীর মধ্যে সীমাবদ্ধ না থেকে চেতন অচেতন সংসারের যাবতীয় ক্রিয়াকলাপের মধ্যে বিদ্যমান। এইসব বাহ্য বৈচিত্র্যগুলির অভিব্যক্তি একাত্মতা সূত্রে গঠিত করে সেই অন্তরাত্মাকে অনুভব এবং আবিষ্কার করার এই যে মানবিক মহত্ত্বাকাঙ্ক্ষা, যুগ যুগ ধরে এই মহতী ইচ্ছার মধ্যে নিজেকে অনুসূত করার উচ্চ ভাবনা, সংক্ষেপে এই মানসিকতাই হিন্দু চেতনার মূল দর্শন। বিশ্বের বিখ্যাত বৈজ্ঞানিক স্যার জগদীশচন্দ্র বসু এবং আমাদের এই পশ্চিমবঙ্গের গর্ব, যিনি ব্রিটিশ রয়্যাল সোসাইটিতে দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেছিলেন এই প্রসঙ্গে,
সেদিন তিনি এই সত্য প্রতিপাদন করে বলেছিলেন, আমি আপনাদের সামনে যা প্রদর্শিত করতে চেয়েছি, সহস্র বৎসর পূর্বে গঙ্গা তটে প্রবেশন করে আমাদের মুনি ঋষিগণ সেই সত্যকে অল্পাংশেই বর্ণনা করেছে। অর্থাৎ বহু যুগ আগেই আমাদের মুনি ঋষি এই সব বিষয়ে যথেষ্ট পারদর্শী ছিলেন এবং তারা এই বিষয়ে চিন্তন মনন করে যে সমস্ত তত্ত্ব বার করেছিলেন তা আমরা অনেকটাই দুর্ভাগ্যক্রমে পাইনি, সেগুলো ধ্বংস হয়ে গেছে। তবে যেটুকু পাওয়া গেছে তার মধ্যে থেকে বোঝা যায় যে তাদের চিন্তা, তাদের ভাবনা, তাদের গবেষণা অনেক উন্নত মানের ছিল। একাত্মতা স্তোত্র এই সত্যকে, এই দর্শনকে রাষ্ট্রমানসে প্রতিবিম্ব করতে চায়। কাজেই খুব সঙ্গত কারণেই এই স্তোত্র পরমাত্মার অথবা তার অন্তর্ভুক্ত সত্য বা সর্বোপরি সংযোজক তত্ত্বের স্তুতি দিয়েই শুরু হয়েছে। এই সত্যের তিনটি স্বরূপ, সৎ, চিত্ত এবং আনন্দ, অর্থাৎ একত্রে সচ্চিদানন্দ, শুদ্ধ অস্তিত্ব, শুদ্ধ চেতনা এবং আনন্দ। সম্পূর্ণ সৃষ্টির ওপরে তার নিজের কৃপা তথা পবিত্রতাকে আচ্ছাদিত করে প্রকাশমান। এইভাবে আমরা তার নিগুড় ঐক্য সূত্রটির প্রকৃতির সম্পর্কে কিছু সংকেত লাভ করি, অর্থাৎ সচ্চিদানন্দের প্রকৃতির বিষয়ে অবগত হই। তিনিই আমাদের বাহ্য সৃষ্টির প্রতিটি অনুপরমাণুতে সত্য, শিব, সুন্দর, উপকার এবং কৃপা বর্ষণ করে চলেছেন। মানব অনুভূতির জ্ঞাত অজ্ঞাত সম্পূর্ণ অভিব্যক্তির মূলে রয়েছে এই সচ্চিদানন্দ স্বরূপ। আর এই অদ্বিতীয় ধারণাটিকে সঠিকভাবে প্রতিবিম্বিত এবং বোধগম্য করে তোলার প্রয়াসকেই একাত্মতা শব্দটির যথার্থ প্রতিপাদিত হয়েছে। এই কারণেই পঞ্চমহাভূত যথা পৃথ্বী, জল, বায়ু, অগ্নি এবং আকাশ অবিব্যক্ত ভগবৎ কৃপা আহ্বান করা হয়েছে। এটা পরিষ্কার যে এর মধ্যে আকর্ষণ, বিকর্ষণ, গতি, উৎপাদন এবং বিস্তার এই আধারভূত তত্ত্বটির কথা স্মরণ করা হয়েছে, যা বাহ্য প্রকৃতিরই অঙ্গীভূত। মহাকাশের নক্ষত্র, তারকাসমূহ এই বাহ্য প্রকৃতি এবং বিদ্যমান মহাকাশের গ্রহ নক্ষত্রসমূহ থেকে আরম্ভ পৃথিবীতে এবং পৃথিবীর অভ্যন্তরে যাবতীয় বস্তু নিশ্চয় সবই 10 দিশায় বিশাল পরিধির মধ্যে সমাবিষ্ট। অর্থাৎ পৃথিবীর ভর কখনো চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, এটা আমরা ছোটবেলায় পড়েছি। এরপর স্তোত্রে বর্ণনা করা হয়েছে আমাদের অনাদি সনাতন ভারতমাতা, আমাদের প্রাচীন রাষ্ট্রের বহিরঙ্গ রূপ, যার মধ্যে স্থান পেয়েছে পর্বতরাজি এবং নদ নদীর বর্ণনা। ভারতমাতার কলেবরে শ্রীবৃদ্ধি ঘটাতে যাদের অবদান অবিস্মরণীয়, এই সাকার রূপের মাধ্যমেই পরমাত্মার ভাবনায় দেবী মাতা রূপ প্রতিভাত হচ্ছেন। তাই দেবী ভারতমাতার চরণ কমল সাগর তার অফুরন্ত রত্নভাণ্ডারে সুসজ্জিত করে তুলেছে, আর যার শীর্ষে মুকুটরূপে স্থান পেয়েছে হিমালয়ের সুউচ্চ পর্বত। এই গরীয়সী ভারতমাতার বন্দনা সুপ্রাচীন কাল থেকে স্বয়ং সৃষ্টির রচয়িতা ব্রহ্মা, সমস্ত মুনি ঋষি এবং প্রজাপতি করে আসছেন। বৈদিক যুগ থেকে শুরু করে আমাদের রাষ্ট্রের পুনরুত্থানকারী আধুনিক কালের মহামনীষীগণ এই ধরিত্রীকে জগদ্ধাত্রী রূপে কল্পনা করে নিজেদের সন্তান রূপে চিহ্নিত করে ভারতমাতার বন্দনা গান রচনা করেছেন। এই প্রসঙ্গ আসতেই আমাদের সবার প্রথমে মনে পড়ে আমাদেরই বঙ্গ সন্তান ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। তিনি প্রথম বন্দে মাতরম সঙ্গীত রচনা করে ভারত মাকে বিদ্যা, লক্ষ্মী এবং দুর্গা সমন্বিত এই ত্রিমূর্তির সঙ্গে তুলনা করেছেন। সঙ্গে সঙ্গে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকেও মনে করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার আশ্চর্য সৃষ্টি দেবী রূপটিকে অনবদ্য ভাষার মাধ্যমে আরতি জানিয়েছেন। অন্যদিকে স্বামী বিবেকানন্দ ভারতমাতাকে সমস্ত দেবতার সমষ্টিগত রূপ বলে মনে করেছেন। অপরদিকে শ্রী অরবিন্দ ভারতমাতাকে আদি শক্তির উৎস রূপে দর্শন করে মায়ের চৈতন্যময়ী সাকার রূপ দিয়ে তার সন্তানদের মাতৃপূজার সুযোগ করে দিয়েছেন। পূজ্য গুরুজি গোলওয়ালকার ভারতমাতাকে উপলব্ধি করেছেন মাতা, পিতা এবং গুরু সমন্বিত রূপে। এমন দিব্য মাতাকে নমস্কারের মধ্য দিয়ে আমাদের হৃদয় রাষ্ট্রভক্তির ভাবনায় সম্পূর্ণ হয়ে ওঠে।
এবং এক উচ্চতম আধ্যাত্মিক ভাবনায় পরিপ্লাবিত হয়ে স্বাভাবিক আত্ম উন্নয়ন ঘটে যায়। প্রতিটি ছোট বড় পর্বত এবং নদী যাদের নাম নিয়ে অথবা নাম না নিয়ে স্মরণ করা হয়েছে, এই সব পর্বত নদীগুলি ভারত মাতার অঙ্গরূপেই যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষদের মতোই দিব্য সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। এইগুলির সঙ্গে জড়িত অনেক পৌরাণিক এবং ঐতিহাসিক কথা কাহিনী আমাদের রাষ্ট্রীয় চেতনার ঐক্য সূত্রটিতে দৃঢ় সম্বন্ধ করেছে। একদিকে যেমন এগুলি পরম্পরাগতভাবে দেবদেবীর নিবাস স্থান রূপে চিহ্নিত হয়েছে, তেমনি অপরদিকে সেইগুলি বৈদেশিক আক্রমণকে প্রতিহত করে সমাজকে রক্ষা এবং সুরক্ষা সম্পাদনের ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছে। দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলি এক অর্থে আমাদের কাছে লোকমাতা, কেননা অনেক বংশ পরম্পরায় সেগুলি আমাদের সমাজকে লালন পোষণ করেছেন। এই সব নদীগুলির নামেই দেশের মা বোনেদের নামকরণ করা হয়েছে। এই রত্নহার সদৃশ নদীগুলি উভয় তীরে কত না তীর্থস্থান, যে তীর্থস্থানগুলিতে অনুষ্ঠিত হয়ে আসছে যুগ যুগ ধরে কত যাত্রা পর্ব মেলা, যেখানে লক্ষ লক্ষ মানুষ নরনারী আবাল বৃদ্ধ বনিতা দূর দূরান্ত থেকে আগমন করে। সব রকমের জাতি পন্থ সম্প্রদায় ভাষা খাওয়া দাওয়া রীতি রেওয়াজের বিভিন্ন প্রকারের ভেদভাব বিস্তৃত হয়ে সমরসে সঞ্জীবিত হয়ে ওঠে। অতীতকালের 1 সহস্র বৎসরের বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে আমাদের সংঘর্ষময় জীবন অতিবাহিত হলেও সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক একতার এই কেন্দ্রবিন্দুগুলি আমাদের রাষ্ট্রীয় চেতনাকে এবং আমাদের মনোবলকে রক্ষা করে এসেছে। এই লোকমাতা স্বরূপ স্রোতস্বিনী নদীগুলি আমাদের প্রাচীন বিশাল সাম্রাজ্য, প্রভাব ক্ষেত্র এবং সভ্যতার প্রচার এবং প্রতিষ্ঠার আধার মাধ্যম পোষণদাত্রী এবং প্রেরণার স্রোত। অত্যন্ত প্রাচীন পৌরাণিক কথা, সেই সঙ্গে বীর এবং অবতারী মহাপুরুষদের প্রেরণাদায়ক ইতিহাসের এই নদীগুলি শাশ্বত কাল ধরে সম্পৃক্ত হয়ে আছে। সংক্ষেপে বলা চলে, এই নদীগুলি আমাদের রাষ্ট্রের যুগ যুগ ধরে চলে আসা অনাদি অনন্ত পুণ্য প্রবাহের প্রতীক। ভারত একাত্মতা স্তোত্রে আমরা জানতে পারি ভারতের পবিত্র তীর্থস্থান এবং বিশাল সাম্রাজ্যের রাজধানী শিক্ষা কেন্দ্রের কথা। এই তীর্থস্থান রাজধানী এবং শিক্ষা কেন্দ্রগুলি ভারতবাসীর শ্রদ্ধার কেন্দ্র হিসাবে প্রতিমান হয়ে রয়েছে বহুকাল ধরে। যখন পৃথিবীর অন্য অংশে শিক্ষার আলো পৌঁছায়নি, তখন আমার এই ভারতবর্ষে, আপনার এই ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল। সেখানে সারা পৃথিবীর থেকে শিক্ষার্থীরা আসতেন। আমাদের দেশের মুনি ঋষিগণই ছিলেন সেই সব শিক্ষা কেন্দ্রের শিক্ষক, অর্থাৎ লেকচারার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট আজকের ভাষায়। শ্রদ্ধা কেন্দ্র হিসাবে প্রতীয়মান রয়েছে বহুকাল ধরে এই সব আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আজ অনেকেরই ধ্বংসাবশেষ দেখে মন খারাপ হয়, তবু তাকে মনে করে আমাদের পুনরুত্থান করতে হবে সেই সব গৌরব দিনের কথা। উদাহরণরূপে বলা প্রয়াগের কুম্ভ মেলার কথা। বিশেষ দিনে এখানে সারা ভারতের লক্ষ লক্ষ লোক সমবেত হয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করে, পুণ্য অর্জন করে। এই দৃশ্য দেখে মনে হয় সম্পূর্ণ ভারতের এক ক্ষুদ্রতম অংশ যেন এখানে পরিদৃশ্যমান হয়ে উঠেছে। আর এখন এই কুম্ভ মেলা শুধু ভারতবর্ষেই সীমাবদ্ধ নয়। গত বছর যে কুম্ভ মেলা হয়েছিল প্রয়াগরাজে, তাতে পৃথিবীর 55টিরও বেশি দেশের মানুষ এসেছিলেন এবং কয়েক লক্ষ মানুষের সমাগম দেখে মন সত্যি আনন্দিত হয়। বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্র তক্ষশিলার মতো পবিত্র স্থান আমাদের হৃদয়ে জগৎগুরুর গৌরব, স্বাভিমান তথা প্রেরণাকে জাগিয়ে তুলেছে। সেই সঙ্গে অযোধ্যা, মথুরা এবং কাশীর মতো আরও বহু প্রাচীনতম নিদর্শনগুলি আমাদের এই কথাও স্মরণ করিয়ে দিয়েছে যে আমাদের এই দুর্বলতার কারণে এগুলির জন্য আমাদের কি নিদারুণ মূল্যই না দিতে হয়েছিল। এই তীর্থস্থানগুলি আমাদের মনে
এই ভাবনাও জাগাতে সক্ষম হয়েছে যে হিন্দু সমাজকে জাগ্রত করে তাকে সংগঠিত না করলে, শক্তিশালী করে বৈদেশিক শাসনের কালিমাকে চিরতরে ধুয়ে মুছে দিয়ে নতুন করে আমাদের রাষ্ট্রীয় ধ্বজকে বিশ্ব গগনে উড্ডীয়মান রাখতে হবে। বৈদিক অথবা পৌরাণিক কিংবা উপনিষদ বর্ণিত দর্শনের কথাই হোক, বা রামায়ণ মহাভারতের জীবন মর্যাদার কথাই হোক, বা পরম দেহ প্রাপ্তির জন্য গীতার কথাই হোক, কিংবা স্বরদর্শনে বর্ণিত বিভিন্ন যোগবিদ্যার সাধনার কথাই হোক, কিংবা বৌদ্ধ, জৈন কিংবা শিখ সন্তের কথাই হোক, অথবা এই ভারত ভূমিতে জন্মগ্রহণ করে যে সব সাধু সন্তরা সমাজ সংস্কারের কাজে ব্রতী হয়ে উপদেশ ধারা বিতরণ করে গেছেন, এই সব যেন ভারতের অখণ্ড অবিভাজ্য আধ্যাত্মিক রূপটি চিরোজ্জ্বল করে রাখার ঐকান্তিক প্রয়াস। যে কথার সারমর্ম আমাদের একটি প্রখ্যাত উক্তির মধ্য দিয়ে খুব সুন্দরভাবে প্রকটিত হয়েছে, সেই উক্তিটি হল একং সদা দ্বিপ্রহা বহুদা বদন্তি, অর্থাৎ সত্য একটাই, বিদ্বান লোকেরা যার বর্ণনা নানাভাবে করেছেন। এর মধ্যে অনুসূত হয়ে আছে ভারতের সেই অদ্বিতীয় ক্ষমতা যা আমাদের পৌঁছে দেয় সেই দিব্য শক্তির সন্নিকটে। প্রতিটি সাধনা এবং আকাঙ্ক্ষা যেন একটি মূল কেন্দ্রে পৌঁছানোর জন্যই নিরলস প্রচেষ্টা। এই কারণে আমরা দেখি যে বৈদিক অথবা অন্যান্য রাষ্ট্রীয় বিধি ব্যবস্থাগুলি কেবল নয়, দূর দূরান্তের প্রত্যন্ত প্রদেশের বনবাসী এবং গিরিবাসী পূজা পদ্ধতিগুলিও আমাদের আধ্যাত্মিক পরম্পরা নিদর্শন অখণ্ড এবং অবিভাজ্য। বিশ্বের চিন্তাশীল ব্যক্তিরাও একথা স্বীকার করেছেন যে ভারতের এই সর্বসমাবেশ দৃষ্টিকোণই একমাত্র বুদ্ধিমত্তাপূর্ণ পথ, যা বর্তমানের মজহবপন্থীদের অনিষ্টকারী কার্যকলাপের বিরুদ্ধে এক সার্থক পথ, যে পথে বিশ্বে মানবতার প্রতিষ্ঠা সম্ভব। বিশ্বে মানবতার প্রতিষ্ঠায় এছাড়া অন্য কোনো পথ নেই। এই পরহিতকারী দৃষ্টিকোণই পারে মজহবী সম্প্রদায়ের অন্ধবিশ্বাস এবং গোঁড়ামিকে দূর করে বিশ্বে অপার শান্তি আনতে। সংকীর্ণ মতবাদ নিয়ে মানব সংঘর্ষে মত্ত থাকা, অনাচার অত্যাচার বলে ভিন্ন সম্প্রদায়ের লোককে নিগৃহীত করে তাদের আত্মসাৎ করা, দমন করা, পোষণ করা ভারতের জীবন দর্শন নয়। কিন্তু বিশ্বে ভারতই একমাত্র দেশ যে মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলতে পারে, যত মত তত পথ। পরমত সহিষ্ণুতার কথা, যেখানে যুগ যুগান্তর ধরে সকল মত মতান্তরের সমানরূপে সমাদর লাভ করেছে। আর এই কারণেই মানব সমাজের প্রতি আধ্যাত্মিক মাতৃভাবের উচ্চতম স্বর এই দেশে গুঞ্জিত হয়েছে। জীবনের এই উচ্চতম আদর্শ কেবল গুটি কয়েক নির্বাচিত মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এই আদর্শ সমাজের সর্বস্তরের ছোট বড় ধনী নির্ধন গিরিবাসী বনবাসী সবার মধ্যেই অল্প বিস্তর সংক্রমিত হয়ে আছে। ভারতের জীবন মূল্যবোধের উচ্চতম আদর্শ ভারতের প্রতিটি ভাষায় নানাভাবে বিদ্যমান। রামায়ণ, মহাভারত, পুরাণাদি নানা কথা কাহিনী বিভিন্ন ভাষা রূপান্তরিত হয়ে ভারতের জনমনে সুপ্রতিষ্ঠিত হয়েছে। মূর্তি পূজার লোকই হোক আর না হোক, সাকার উপাসক হোক বা নিরাকার পরমব্রহ্মে বিশ্বাসী হোক, সগুণ হোক বা নিরাকার হোক, বিভিন্ন দার্শনিক মতবাদে যত ভিন্নতা থাকুক না কেন, পদ্ধতি এবং আচার পদ্ধতির মধ্যে যতই পার্থক্য অবস্থান করুক না কেন, সকলেই কিন্তু এক এবং প্রভুর অদ্বিতীয়। মন্ত্রটিতে প্রাণের মন্ত্র করে বিশাল সমাজে যে সমরসে অবগাহন করে এক ভাতৃভাবে অবিসঞ্চিত হয়ে একাত্ম ভারত গঠনে প্রয়াসী হয়েছে। এই দেশের সর্বত্র মাতৃভাবনার একটি বিশেষ দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। এদেশের সকল নারী কেবল বালকের মাতা নয়, সম্পূর্ণ নারী জাতিকে এই দেশে মাতৃস্বরূপিণী বলে মান্য করা হয়েছে। মাতৃকল্পনার এই সুউচ্চ চিন্তার মধ্যে পৃথ্বী, নদী, গো এবং জীবনকে উদ্দীপ্ত এবং পালন পোষণকারী সব বস্তুকেই সমাবিষ্ট করা হয়েছে। আর এই চিন্তাভাবনার মধ্য দিয়ে সারা দেশের একাত্মতার সুরটিকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। পৃথিবীতে ভারত ছাড়া এমন আর কোনো দেশ আছে যেখানে নারীর সতীত্ব রক্ষার জন্য মৃত্যুর সম্মুখীন হতেও পশ্চাৎপদ হয়নি? যেমন আমরা সাবিত্রী এবং অনুসূয়ার জীবনে লক্ষ্য করেছি। পতিব্রত্যের উজ্জ্বল উদাহরণ যেমন আমরা এদেশে সীতার মধ্যে পেয়েছি, বা বিদুষী গার্গী যিনি শ্রেষ্ঠতম দার্শনিকদের সাথে বিচার বিনিময়ের দক্ষতা দেখিয়েছেন, তেমন নারী অন্যত্র খুঁজে পাওয়া দুষ্কর। তাছাড়াও
ভগবত নারী, বীরাঙ্গনা, রমণী, মহারানীর যোগ্য রাজ্যাশিকা অন্যত্র দুর্লভ। এদেশের বালক ভগবানের কাছে প্রথম প্রণাম জানায় মাতৃ দেবভব। কেননা মায়ের কোল থেকেই আমরা ধরাধামে অবতীর্ণ হয়ে মানুষ জীবন মূল্যের প্রথম পাঠের দীক্ষা গ্রহণ করেছি, যা মানুষকে তার জীবনের সার্থকতার দিকে পৌঁছে দিতে সমর্থ হয়েছে। আমাদের মাতৃভূমি বহু রত্ন প্রসবিনী। শ্রীরামের মধ্যে আমরা দেখেছি এক আদর্শ প্রজারঞ্জক রাজার প্রতিচ্ছবি। আর্থিক সম্পন্নতা, সামাজিক ন্যায়, নিষ্কলঙ্ক নৈতিক মর্যাদা ইত্যাদি নানান শ্রেষ্ঠ গুণের সমাবেশ ঘটেছে শ্রীরামচন্দ্রের জীবনে। এই পৃথিবীতে অন্যত্র আর কোনো তেমন রাজার নিদর্শন পাওয়া যায়নি যিনি সর্বাগ্রে প্রজাকে স্থান দিয়েছেন। দেবতার আসনে যে প্রজাকুলের জন্য তিনি নিজের রাজকীয় সুখ সুবিধা বিসর্জন দিয়ে প্রজার মঙ্গল সাধনে ব্রতী হয়েছেন, যিনি অক্লেশে ধর্ম পালনের জন্য জীবনের সবচাইতে আকাঙ্ক্ষিত বস্তু রাজ সিংহাসন পর্যন্ত পরিত্যাগ করে বনবাসে জীবনযাপন করেছে। সকল রকমের ধার্মিক মতান্তরের পার্থক্য থাকা সত্ত্বেও প্রজাদের দেখেছেন সমদৃষ্টিতে। প্রজাদের প্রত্যেকের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে ব্যক্তিগত মনোবাঞ্ছিত মার্গে থেকে যাতে তারা আধ্যাত্মিক মোক্ষ প্রাপ্ত হয়, সেই দিকেই ছিল আমাদের দেশের আদর্শ নৃপতিদের ধ্যান জ্ঞান। এই মাতৃভূমির স্নেহ সিঞ্চিত করেই বারবার জন্মগ্রহণ করেছেন প্রহ্লাদের মতো বালক ভক্ত, যিনি ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভ করে অর্জন করে গেছেন অক্ষয় কীর্তি। বাল্মীকি এবং ব্যাসের মতো উচ্চকোটি আদর্শবান ঋষি কবিদের রচিত মহাকাব্য দুটি সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠত্বের খ্যাতি অর্জন করেছে। এই দুখানি মহাকাব্য থেকে আমরা পেয়েছি ব্যক্তি নির্মাণ ও আদর্শ সমাজ রচনার মহৎ শিক্ষা, রাজনৈতিক ক্রিয়াকলাপের বিভিন্ন কলাকৌশল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষের বিশদ বিশ্লেষণ এবং সর্বোপরি রাষ্ট্রীয় চরিত্র নির্মাণের দিব্য প্রেরণা। এই ভারতভূমিতেই জন্মগ্রহণ করেছেন পাণিনির মতো শ্রেষ্ঠ বৈয়াকরণ, যিনি ছিলেন বিশ্বের শ্রেষ্ঠ ভাষাবিদ। জন্মেছেন পতঞ্জলির মতো শ্রেষ্ঠ বৈজ্ঞানিক যোগী, যোগবিজ্ঞানের প্রতিষ্ঠাতা। অবতীর্ণ হয়েছেন বুদ্ধ, মহাবীর, গুরু নানক তথা বশবেশ্বরের মতো মহাজ্ঞানী, যারা প্রাচীন আধ্যাত্মবাদের নতুন নতুন বিশ্লেষণ করে ধর্মের বিকৃতি, ধর্মের আবরণে আচ্ছন্ন কুরীতি এবং কুসংস্কারগুলি মূলচ্ছেদন করে জনসাধারণের কল্যাণার্থে যুগোপযোগী ধর্ম প্রতিষ্ঠার পথকে করেছেন প্রশস্ত। বিবিধ দর্শন এবং আত্মজ্ঞানের উদ্যোতক আচার্য শঙ্কর, মাধবাচার্য, রামানুজ, দূর দূরান্তের আমাদের সাংস্কৃতিক অভিযানের সাহসী সংস্থাপক, সারা দেশের অসংখ্য সাধুসন্ত, যারা বিদেশি আক্রমকদের সামনে হিন্দু ধর্মের প্রতি আস্থা এবং শ্রদ্ধা নির্মাণে হয়েছেন সমর্থ। সেই সমস্ত বীর এবং শহীদবৃন্দ যারা দেশের স্বাধীনতার জন্য করেছেন আত্মবলিদান। এছাড়াও এই দেশেই জন্মগ্রহণ করেছেন কলা ও শিল্পের আবিষ্কারক, প্রাচীন এবং আধুনিক কালের বৈজ্ঞানিক, গণিতজ্ঞ এবং প্রখ্যাত চিকিৎসাবিদেরা, যাদের মধ্যে কয়েকজন নিজস্ব ক্ষেত্রে জ্ঞানের প্রথম প্রদীপটি জ্বালাতে সক্ষম হয়েছিলেন। আধুনিক ভারতীয় রাষ্ট্রীয় পুনরুত্থানের প্রতিটি ক্ষেত্রে যারা সূত্রধার, যেমন স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ, লোকমান্য তিলক, মহাত্মা গান্ধী, ডক্টর হেডগেওয়ার এবং শ্রী গুরুজি গোলওয়ালকর। অন্তিমে হলেও তেমনি মহাত্মপূর্ণ অজ্ঞাতনামা অগণিত সাধুসন্ত, মহাপুরুষ, সমাজ সংস্কারক, বৈজ্ঞানিক, দেশভক্ত, রণবীর, এরা সকলেই আমাদের প্রণম্য এবং নিত্য স্মরণযোগ্য। সব মিলিয়ে স্তোত্রের তত্ত্বগুলো অভিন্নভাবে সম্পৃক্ত হয়ে এক অখণ্ড রাষ্ট্রীয় চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে উঠি। ভারতের এই অখণ্ড একাত্ম স্বরূপের চিত্রটি নিত্য স্মরণ, মনন, চিন্তন এবং উচ্চারণ করলে যা কেবলমাত্র পক্ষ উপপক্ষগুলির বিশ্লেষণের মধ্যে সীমাবদ্ধ থাকে, আমাদের হৃদয়ে রাষ্ট্রভক্তি এবং রাষ্ট্রনিষ্ঠার প্রখরতা তো হয়ই, উপরন্তু আমাদের হৃদয়ে সংগঠনমূলক একাত্মতা, এক রসতা তথা সমন্বয়ী ভাবনার সেই প্রেরণাদায়ক প্রবৃত্তি নির্মাণ করে, যা ব্যক্তি তথা রাষ্ট্র এবং বিবিধ সত্তাকেই গৌরবপূর্ণ আসনে প্রতিষ্ঠিত করে। সংক্ষেপে বলা যায় যে এই একাত্ম ভারত ভাবনার দ্বারাই আমরা আমাদের কল্পনার হিন্দু রাষ্ট্রকে সাকার করে তুলতে পারি। সম্পূর্ণ বিশ্বে আমাদের মাতৃভূমি এক সম্মানের আসনে প্রতিষ্ঠিত হয়ে অনুকরণীয় এক উজ্জ্বল আদর্শরূপে
বিশ্বসভায় গ্রহণীয় হয়ে উঠবে। এই সামান্য বক্তব্য বলেই আজকে আমার এই বক্তব্য শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। আজকের এই যে সাংস্কৃতিক সমৃদ্ধতা, ভারতবর্ষের পরম্পরাগত সাংস্কৃতিক বৈভব, সেই বিষয়তে একাত্মতা স্তোত্রের 2য় শ্লোকের অর্থ এবং ব্যাখ্যার মাধ্যমে যে আলোচনা কর্মসূচি চলছিল, সেই কর্মসূচির প্রায় শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের শুভ সমাপ্তি সম্পন্ন হবে শান্তিমন্ত্র পাঠের মধ্যে দিয়ে। আর এই শান্তিমন্ত্র পাঠ করে শোনাবেন শ্রী অনির্বাণ মণ্ডল মহাশয়। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।